ভিড়ের মধ্যে সাংবাদিকের ছদ্মবেশে থাকা বন্দুকধারীরা খুব কাছ থেকে দুই ভাইকে গুলি করে। আতিক আহমেদ ও আশরাফ দুই ভাই উত্তরপ্রদেশের ডন নামে পরিচিত। 22 সেকেন্ডে মোট 20টি গুলি চালায় দুষ্কৃতী। আতিকের শরীরে লাগে 9টি এবং 5টি গুলি লাগে আশরাফের শরীরে। নিহত হন দুজনই। আতিক আহমেদের জন্ম এলাহাবাদের প্রয়াগরাজ, একটি দরিদ্র পরিবারে 1962 সালে। অভাবের কারণে পড়াশোনায় স্কুল পার করতে পারেনি তিনি, তবে অপরাধ জগতের যুক্ততা আর রাজনীতি মিলিয়ে বহু সম্পদের মালিক হয়েছিলেন। প্রভাব প্রতিপত্তি বিস্তৃত করেছিলেন নিজ শহরের বাইরেও। উত্তরপ্রদেশের সাবেক পুলিশ কর্মকর্তা বিক্রম সিংহের মতে, অভাবী মানুষের জন্য আতিকের দরজা ছিল সবসময় খোলা। তিনি গরিব মানুষের জন্য হাত খুলে খরচ করতেন। যে কেউ মেয়ের বিয়ের খরচ, ঈদের বকশিস কিংবা সন্তানের পড়াশোনার খরচের জন্য তার কাছে গেলে কখনো খালি হাতে ফিরতে হতো না মানুষের। এই আতিক আহমেদ অনেকটা রবিনহুড চরিত্রের মতো ছিল। ভারতের উত্তরপ্রদেশ অপরাধ জগৎ থেকে রাজনীতিতে বড় উত্থানের সঙ্গে লোকসভায় সাবেক সদস্য আতিক আহমেদের গল্প জড়িয়ে আছে। রাজনীতিতে আগমনের অন্তত এক দশক আগেই অপরাধীর তালিকায় তার নাম ওঠে। 1979 সালে 10ই নভেম্বর প্রয়াগরাজের খুলদাবাদ থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা শুরু হয়। সেই থেকে শুরু। এরপর তিনি নিহত হওয়ার ঠিক একদিন আগেও তার বিরুদ্ধে 104তম এফআইআর দায়ের করা হয়। গ্যাংস্টারকে রাজনীতিবিদদের তালিকায় নাম লেখানো আতিক আহমেদ ও তার ভাই আশরাফ আহমেদ কারাগারে ছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে তাদের হাসপাতালে নেওয়া হচ্ছিল। সেই সময় প্রয়াগরাজ হাসপাতালের সামনে হাতকড়া পরা অবস্থায় তারা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। ভিড়ের মধ্যে সাংবাদিকের ছদ্মবেশে থাকা বন্দুকধারীরা খুব কাছ থেকে দুই ভাইকে 22 সেকেন্ডে মোট 20টি গুলি চালায় 3 দুষ্কৃতী। আতিকের শরীরে লাগে 9টি এবং 5টি গুলি লাগে আশরাফের শরীরে। নিহত হন দুজনেই। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, প্রয়াগরাজের একটি ছোট্ট শহর চাকিয়া থেকে আতিকের যাত্রা শুরু। কিন্তু অল্প সময়ের মধ্যে শহরের ঐতিহাসিক সিভিল লাইনের একটি বড় অংশ তিনি দখলে নেন। ধীরে ধীরে তিনি প্রয়াগরাজ এমনকি লখনৌর পার্শ্ববর্তী এলাকায়ও নিজের সাম্রাজ্য বিস্তার শুরু করেন। আতিকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে 2015 সালে তিনি শহরের একজন সুপরিচিত ব্যবসায়ীর একটি জমি দখলের চেষ্টা করেছিলেন। আতিকের লোকেরা যখন জমি দখলের চেষ্টা করেছিলেন তখন আতিক নিজেই সেখানে উপস্থিত ছিলেন। এই ঘটনা ওই ব্যবসায়ী থানায় অভিযোগ করেন। এরপর পুলিশ হস্তক্ষেপ করে। এরপর আতিক ওই ব্যবসায়ীর হোটেলে ঢুকে সব সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দিয়ে তাকে হুমকি দেন এবং বলেন, আমার ছবি তুলে নিয়ে যাকে ইচ্ছা পাঠাও, তোমার জমি দখল ফিরে পাবে না। 2018 সালে আতিক লখনৌর ব্যবসায়ী মোহিত জয়সওয়ালের সঙ্গে একই ঘটনা ঘটানোর চেষ্টা করেন। তখনও তার লোকজন মোহিত অপহরণ করে দেউরিয়া কারাগারে বন্দি আতিকের সামনে হাজির করেন। সেখানে মোহিতকে লাঞ্ছিত করা হয় এবং সামান্য কিছু অর্থের বিনিময়ে তার 40 কোটি টাকার সম্পত্তির কাগজপত্র সই করতে বাধ্য করা হয় বলে অভিযোগ আসে। তবে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আসে এরপর, এবং এর মধ্যে উত্তরপ্রদেশের সরকারের প্রধান হন আদিত্য যোগী এবং বদলে যায় অনেক কিছু। ব্যবসায়ী মোহিতের মামলায় আতিকের ভাই আশরাফকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্টে 2019 সালে আতিককে দেউরিয়া কারাগার থেকে সবরমতী কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কিন্তু আতিক সুপ্রিম কোর্টকে বলেন যে তাকে এনকাউন্টার করা হতে পারে, তাই তিনি কারাগার ছেড়ে যাবেন না। এরপর সুপ্রিম কোর্ট বারবার করে নির্দেশ দেন যাতে তাকে এনকাউন্টার করা না হয় এবং তার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য। এরপর আদিত্য যোগী পার্লামেন্টে বলেন যে মিটি মে মিলা দুঙ্গা। এরপর শুরু হয় দ্বিতীয় পার্ট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1889 সালে পশ্চিম এলাহাবাদ আসন থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে আতিকের রাজনৈতিক ক্যারিয়ারের উত্থান শুরু হয়। এরপর দুইবার টানা বিধানসভা নির্বাচনে নিজের আসন নিশ্চিত করার পর সমাজবাদী পার্টি আতিকের দরজা খুলে দেয় এবং 1996 সালে সমাজবাদী পার্টির হয়ে পশ্চিম এলাহাবাদ আসন থেকে চতুর্থবারের মতো জয়ী হন বিধায়ক হিসাবে। এবং লখনৌতে গেস্ট হাউসে হামলার ঘটনায় 1995 সালে হজরতগঞ্জ পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা করে এবং হামলার সময় সেই গেস্ট হাউসে তৎকালীন মুখ্যমন্ত্রী মায়াবতী ও তার দলের বিধায়কদের নিয়ে বৈঠক করছিলেন। এরপর আতিকের জন্য 1998 সালে সমাজবাদী পার্টির দরজা বন্ধ হয়ে যায়। তখন তিনি স্থায়ী একটা দল তৈরি করেন এবং সেই দলে যোগ দেন। 2002 সালে তিনি ওই দলের টিকিটে পশ্চিম এলাহাবাদ থেকে বিধানসভা নির্বাচনে জয় পান। 2003 সালে আতিক আহমেদ আবার সমাজবাদী দলে ফিরে যান এবং পরের বছর ফুলপুর আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। অর্থাৎ তিনি হন
ভারতের সংসদ। 2012 সালে বিধানসভা নির্বাচনে আপনার দল থেকে নিজের ভাগ্য যাচাই করতে যান আতিক আহমেদ। তবে এবার তিনি বহুজন সমাজবাদী পার্টির পূজা পালের কাছে হেরে যান এবং কারাগারে থাকার সময় নির্বাচনে প্রচার চালানোর অনুমতি চেয়ে তিনি যখন হাইকোর্টে যান তখন কয়েকজন বিচারপতি নিজেদের বিচার প্রক্রিয়া থেকে সরিয়ে নেন। তখনই সবাই অনুমান করে যে আতিক আহমেদ একজন প্রভাবশালী ডন, যার ভয়ে পুলিশ অভিযোগ নিতে চায় না এবং রাজনৈতিক নেতারাও তাকে ভয় পায়। তার সামনে দাঁড়াবার মতো প্রতিপক্ষ ছিল না। তিনি হয়ে ওঠেন এক অবশ্যম্ভাবী ডন ও ক্ষমতার মালিক। তিনি কোনো কিছুকে ভয় পেতেন না। দুহাত দিয়ে ধনীদের কাছ থেকে লুট করতেন, হপ্তা তুলতেন, আবার সেই টাকা গরিব মানুষের মধ্যে দান করতেন। এইভাবে তার কলোনি, তার এলাকা হয়ে উঠল আতিক ইসলামের প্রিয়। মানুষ সব আতিক ইসলামের জয়ধ্বনি গাইতে শুরু করে এবং 2014 সালে তিনি শ্রাবন্তী আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে লোকসভা নির্বাচনে অংশ নেন, কিন্তু সেবার তিনি হেরে যান। এভাবে হেরে গেলেও আতিকের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কমেনি। তিনি কারাগার থেকে 2019 সালে নরেন্দ্র মোদীর বিপরীতে বারাণসীতে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ভোট পান 855। কারণ সেই সময় তিনি জেলে ছিলেন, প্রচার করতে পারেননি এবং নরেন্দ্র মোদী একজন প্রভাবশালী হওয়ায় তিনিও তাকে আটকে দেন এবং এখানেই তার ভাগ্য বদলে যায়। রাজনীতিতে তার কেরিয়ার ধ্বংস হয়ে যায় এবং হত্যার শিকার হওয়ার আগে পুলিশের নথিতে আতিক ভারতের অন্তরাজ্য গ্যাংয়ের তালিকায় ছিলেন 227 নম্বরে এবং তার বিরুদ্ধে একের পর এক কেস মামলা যুক্ত করা হয়। কারণ সেই সময় উত্তরপ্রদেশের ক্ষমতায় আসেন হিন্দু ঘনিষ্ঠ আদিত্য যোগী সরকার এবং আতিকের ভাই আশরাফের নামেও ছিল 53টি মামলা। এর মধ্যে একটিতে তিনি বেকসুর খালাস পেয়েছিলেন এবং অন্যগুলোর বিচার চলছিল। আতিকের 5 ছেলের মধ্যে 2 জন বিভিন্ন মামলায় কারাগারে ছিল এবং তৃতীয় ছেলে উত্তরপ্রদেশের পুলিশের হাতে এনকাউন্টারেও নিহত হন। খুনের মামলার সুস্পষ্টতা না থাকার অভিযোগে ছোট ছেলে ও তার আরেক ছেলেকে 18 বছরের কম বয়স হওয়ায় পুলিশ হেফাজতে রেখে দেওয়া হয়। আর আতিকের স্ত্রীর নামে 4টি মামলা করে পুলিশ। পরবর্তী সময়ে 10 জন পুলিশকে সাসপেন্ড করা হয় এবং পরিকল্পিত হত্যা করে তাকে খুন করা হয়। যে 3 জন খুনিকে অ্যারেস্ট করা হয় তারা জেলে থেকে পরিকল্পনা করে সাংবাদিকের বেশ ধরে তাকে হত্যা করে। এই হত্যার পরে বিভিন্ন মহল থেকে অভিযোগ শোনা যায় যে আতিক ইসলাম মুসলিম ছিল বলে যোগী সরকার তাকে হত্যা করেছে বা এনকাউন্টার করেছে। এই পরিকল্পনা উত্তরপ্রদেশে ভয় ঢুকিয়ে দেয় মানুষের মনে এবং সংবিধান লঙ্ঘিত বলে অনুমান করা হয়। কিন্তু কারণ অপরাধী যাই হোক, তাকে শাস্তি দেওয়ার অধিকার বিচারপতির আছে এবং ভারতের সুপ্রিম কোর্ট ও অন্যান্য কোর্টে তার বিচার হবে। তাই বলে তাকে এনকাউন্টারে মেরে ফেলা ঠিক নয়। এভাবে যদি এনকাউন্টারে মারতে থাকে তাহলে কোর্টগুলোর কি দরকার। এবং তাকে যে হত্যা করা হয়, যে 3 জন আসামি তাকে হত্যা করে, তারা ছিল খুবই দরিদ্র পরিবারের এবং তারা যে পিস্তল দিয়ে হত্যা করে সেই পিস্তলগুলোর দাম ছিল 5 লক্ষ টাকারও বেশি এবং বিদেশি পিস্তল। ফলে অনুমান করা যায় যে হত্যার পেছনে রয়েছে পুলিশ বা সরকারের চক্রান্ত। কারণ তাছাড়া এই হত্যা কিভাবে করবে তারা? একটা দরিদ্র পরিবার কিভাবে 5 লক্ষ টাকার পিস্তল কিনবে, সেটাও প্রশ্নচিহ্ন তুলে দেয় আদিত্য যোগী সরকারের সামনে।